ডক্টর ইউনূস যখন শপথ নিলেন তখন আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল, কিন্তু পচা গলা ক্ষত সুট কোট দিয়ে আর কদিন থেকে রাখা যায়। আস্তে আস্তে ক্রমশই একটা ব্যবধান হচ্ছিল, বিশেষ করে আয়না ঘর পরিদর্শন নিয়ে, আয়না ঘরের আলামত নষ্ট নিয়ে এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা অফিসারদের বিচার নিয়ে এই সমস্ত নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্বটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছিল। এবং তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে ভিপি নুরুল হক নুরের উপর আক্রমণ নিয়ে সরকার এবং সেনাবাহিনী পুরোই দুটো পার্টে চলে গেল। সেনাবাহিনী এই হামলার বিষয়ে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে সেখানে লিখেছে যে সরকার যেহেতু মব নিয়ন্ত্রণে বদ্ধপরিকর, কাজে এই কারণেই আমরা এই ব্যবস্থা নিয়েছি বিপিনের উপরে। ওদিকে যে সরকারের দোহাই দিল সেনাবাহিনী, সেই সরকার আবার নিন্দা জানালো। তো সরকার যেহেতু সরকারে আছে, সরকারের থেকেও তারা নিন্দা জানায়, কাজেই এই নিন্দাটা যে সেনাবাহিনীর উপর জানালো এতে কোনো সন্দেহ নেই। কাজে এখন যোজন যোজন দূরত্ব সেনাবাহিনী এবং সরকার। এবং আপনাদেরকে এর আগে আমি কিছু কাহিনী বলেছি যে গত বছরের শেষের দিকে ডক্টর ইউনূস চেষ্টা করেছিল ওয়াকারুজ্জামানকে অপসারণের জন্য, সেরকম পত্র রেডিও করা হয়েছিল, মানে বরখাস্ত পত্র, সেটা গিয়েছিল রাষ্ট্রপতির সেখানে সাইনের জন্য। তারপর এই নিয়ে একটা জল ঘোলা হয় এবং তারপর মার্কিন দূতাবাস এবং বিএনপির মধ্যস্থতায় সে যাত্রায় সেনাপ্রধান রক্ষা পায়। আবার হাসিনা 5ই আগস্ট পালিয়ে গেছে, তো 5ই আগস্টের পরে 22 বা 23 আগস্ট সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেন। এবং তারপরে আসলে এই দুজনের ভিতরে অনেক দূরত্ব তৈরি হতে থাকে। এবং ডক্টর ইউনূস যখন খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, তারপরে এই খলিলুর রহমানের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান একটা সম্পর্ক গড়ে ওঠে। সেনাপ্রধান যে কোনো কারণে হোক তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পছন্দ করতেছিলেন না। এরপর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করে একটা চিঠি পাঠান প্রধান উপদেষ্টা দপ্তরে, কিন্তু সেটা 1 মাস পরে থাকলেও কেউ সাইন করেননি। সেনাপ্রধান বারবার তাগাদা দেন, তারপরে ডক্টর ইউনূস সাইন করেননি। এবং এ থেকে প্রতিমান হয় যে সরকার কামরুল হাসানকে সরাতে চায় না। এবং এই গুঞ্জন আছে যে জেনারেল ওয়াকারকে বাদ দিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরকার সেনাপ্রধান বানাতে চেয়েছিল। তো এই যখন অবস্থা, তখন আজকে অর্থনীতিবিদ জিয়া হাসান তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, কে ফেসবুক স্ট্যাটাসে কি লিখলো না লিখলো, আপনি এটা নিয়ে ভিডিও বানান। দেখুন, আমি সবার ফেসবুক স্ট্যাটাস ফলো করি না, যারটা করি সে অত্যন্ত বিশ্বাসযোগ্য। আবার যেই পত্রিকা বিশ্লেষণ করি সেই পত্রিকাগুলো অত্যন্ত বিশ্বাসযোগ্য। কোন আলতু ফালতু লোক একটা ফেসবুকে কিছু লিখলো আর আমি এখানে সংবাদ বানিয়ে ফেললাম, এটা না। জিয়া হাসান ভালো অর্থনীতিবিদ, উন্নয়ন গবেষক এবং তার কথাগুলো বিশ্বাসযোগ্য। এবং আর্মির সঙ্গে তার একটা সম্পর্ক এর আগেও ছিল। তো তিনি লিখেছেন যে বাংলাদেশ আর্মি ও সরকারের সম্পর্ক এখন অত্যন্ত খারাপ জায়গায় এসে ঠেকেছে। উভয় পক্ষের একে অপরের প্রতি ন্যূনতম আস্থাও নাই। গত সপ্তাহগুলোতে কিছু একটা ঘটনা ঘটেছে যার ফলে সেই অবিশ্বাস ও দূরত্ব কিছুটা ক্রিটিক্যাল থ্রেশহোল্ড পার হয়েছে, যা নির্বাচন পূর্ব এবং পরবর্তী রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। মানে জিয়া হাসান বলতে চান যে গত সপ্তাহে কিছুটা ঘটেছে, আমিও জানি ঘটেছে। আমার মনে হয় যে ওই যে সেনা সদস্যদের যে বিচার, মানে অভিযুক্ত সেনা কমান্ডারের বিচার, এটা কি সাধারণ আইনি হবে নাকি সামরিক আইনি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আর কি ঝামেলা। এবং এই যে ঝামেলাটা, এটা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরের রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। জিয়া হাসান লিখেছেন যে কি ঘটনা ঘটেছে সেটা আমি অনেক চেষ্টা করে আসলে সেই ট্রিগার ইভেন্টটা শনাক্ত করতে পারিনি। কারণ আপার হাউস, পিআর বা জুলাই সনদের যে ইস্যুগুলোর কারণে বর্তমানে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আসলে আর্মির কোনো মাথা ব্যথা নাই, সেনাবাহিনী এগুলো ভাবেও না। তারপরেও হঠাৎ কেন এই সেনাবাহিনী উত্তেজিত হয়ে গেল, এটা আমরা না জানলেও সরকার এবং সেনাবাহিনী দুই পক্ষের সার্বিক অনাস্থার কিছু কারণ কিছু জেনারেলরা কিন্তু জানেন। এবং সেনাবাহিনীর পার্সপেক্টিভ থেকে সরকারের কিছু নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট উপদেষ্টা, তাদের রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্ডা, এগুলো সেনাবাহিনী পছন্দ করতেছে না। তারপর সেনাবাহিনীর প্রধানের যে পোটেনশিয়াল রিমুভাল, মানে সেনাবাহিনীর প্রধানকে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে বা বরখাস্ত করতে পারে, এইটা একটা বিষয়। এতে সেনাবাহিনীর প্রধান সবসময় আতঙ্কে থাকেন। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে 3 বাহিনীর প্রধানের অনুরোধ সত্ত্বেও প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডক্টর ইউনূসের না সরানো সহ আরো কিছু ইস্যুকে এই দূরত্ব ও অনাস্থার প্রধান কারণ হিসেবে বোঝা যায়।
তাহলে দেখুন একটা নতুন তথ্য আমরা পেলাম, সেটা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, আমি তো একটু বললাম যে তাকে বরখাস্ত করার সুপারিশপত্র জেনারেল ওয়াকার দিয়েছিল ডক্টর কাছে, কিন্তু সেটা 1 মাস সেই ফাইল করে থাকার পরও ইউনূস সাইন করেননি। তো সাইন না করার পরে সম্ভবত জেনারেল ওয়াকার, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এই 3 বাহিনীর প্রধান একযোগে ডক্টর ইউনূসকে রিকোয়েস্ট করেছিল যে আপনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিন, কিন্তু ডক্টর ইউনূস সরায়নি। তো এটা একটা কারণ যে 3 বাহিনীর প্রধান আপনাকে বললো, একসঙ্গে রিকোয়েস্ট করলো, আপনি রিকোয়েস্ট রাখবেন না, রাখেন নাই। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের পার্সপেক্টিভে নির্বাহী রাজনৈতিক সরকারের পূর্ণ কর্তৃত্ব মেনে নিতে জেনারেল ওয়াকারের অস্বীকৃতিকে এই দ্বন্দ্বের প্রধান উৎস হিসেবে দেখা হয়। মানে ইউনূস সরকারের মতে যে আর্মি পুরোপুরি সরকারের কন্ট্রোল মেনে নিতে চায় না, সরকার থেকে যখন যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ পালন করা না করা সেটা সেনাবাহিনীর প্রধানের ইচ্ছার উপর নির্ভর করে, তিনি চাইলে পালন করলেন, না পালন করলেন নাই, মানে গুরুত্ব দেওয়া হয় না। এটা কিন্তু হাসিনার আমলে হতো না, হাসিনার আমলে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু বিগত কয়েক সপ্তাহের যে এই এসকেলেশন, মানে এই যে অস্থিরতা, এই এক্সাক্ট ট্রিগার ইভেন্টটা কি আমরা না জানলেও সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে যদি রাজনৈতিক দলগুলো কোন সেটেলমেন্টে পৌঁছতে না পারার কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, অথবা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা সৃষ্টি হয়, তাহলে এই রাজনৈতিক ঘটনাবলীতে সেনাবাহিনীর সরাসরি একটা হস্তক্ষেপ করার সুযোগ তৈরি হবে, এটা বোঝা মোটেও কঠিন নয়। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার রাজনৈতিক ক্যালকুলেশন, আপার হাউস, লোয়ার হাউস, পিআর, জুলাই সনদ, নির্বাচন হবে কিনা সেই প্রশ্নে অনিশ্চয়তা বিভিন্ন ইস্যুতে কিন্তু এই সেনাবাহিনীকে রাজনৈতিক প্রসেসে সরাসরি এনগেজ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। জি হাসান মনে করেন যে সেনাবাহিনী মনে করছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় যদি রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় তবে সেই সংকট নিরসনে সেনাবাহিনী মাঠে নামার ম্যান্ডেট তাদের আছে। অন্যদিকে আমরা মনে করি যে রাজনীতিতে আর্মির নাক গলানো উচিত নয়, এবং সেটা 90 সালের পর থেকেই আমরা এটা মনে করি। যদিও সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি এখন পর্যন্ত কোনো আলামত দেননি যে তারা রাজনীতি হস্তক্ষেপ করতে পারেন বা ক্ষমতা টেকওভার করতে পারেন, কিন্তু ভয়টা হচ্ছে যে রাজনৈতিক সংকট যদি আরো গভীর এবং তীব্রতর হয় এবং রাজনীতিতে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ নিয়মিত এভাবে ঘটতে থাকে, মানে এখনো ঘটছে টুকটাক, কারণ আপনি জানেন যে সেনাবাহিনী চায় যে শব্দ নির্বাচন করুক, সেনাবাহিনী চায় জাতীয় নিষিদ্ধ না হোক ইত্যাদি, বা আপনারা জানেন যে হাসনাতকে বলেছিল সেনাবাহিনীর প্রধান যে একটা রিফাইন্ড আওয়ামী যদি আসে, যদি এভাবে হস্তক্ষেপ বাড়তে থাকে তবে 90-এর গণ আন্দোলনের পর রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখার যে রাজনৈতিক সেটেলমেন্টটা হয়েছিল আওয়ামী লীগ বিএনপির ভিতরে সেটা ভেঙে যেতে পারে। এমনকি নির্বাচনের পরও আর্মির সরাসরি হস্তক্ষেপ বর্তমান সময়ের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারে। এটা অত্যন্ত অযাচিত এবং অস্বস্তিকর একটি সম্ভাবনা, কারণ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর 90 সালে আমরা আর্মি সরাসরি হস্তক্ষেপ মুক্ত রাজনৈতিক সরকার পেয়েছিলাম। আমি আমার আগে ভিডিওতে বলেছি নির্বাচনের পরেও কিন্তু সেনাবাহিনী তাদের প্রভাব কমাবে না। একটা জিনিস দেখুন, ডক্টর ইউনূস তিনি কিন্তু ওয়ান ম্যান আর্মি, তার বহির্বিশ্বে এত প্রভাব যে সে সেনাবাহিনী, নৌবাহিনী, কোনো বাহিনীকে ভয় পায় না। তার কোনো পলিটিক্যাল পার্টি নাই, তার কোনো স্ট্রং কোনো লোকজন নাই সাপোর্ট করার মতো। তারপর ডক্টর ইউনূস তিনি যেভাবে সেনাবাহিনীর সঙ্গে মানে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছেন, কারণ তার আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং ভয়হীনতার মনোভাব, তিনি নোবেল পুরস্কার বিজয়ী, তিনি বোঝেন যে আমি মানুষটা তো বড় যে সেনাবাহিনী আমার কিছুই করতে পারবে না। কিন্তু ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল আসে ক্ষমতায়, তারা কি এতটুকু সাহস দেখাতে পারবে আমি জানি না। কিন্তু আমি আমার বিশ্লেষণে বলেছিলাম যে সামনে বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় যেই আসুক না কেন, বাংলাদেশ আর্মি এখন পাকিস্তানের স্টাইল ফলো করবে। কিরকম? তারা ক্ষমতা নিবেও না, আবার ক্ষমতার উপর কন্ট্রোল রাখবে। এর দুইটা দিক আছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। খারাপ দিক হচ্ছে যে এই সরকারটা, মানে যে সরকার আসবে, এই সরকারটা জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা স্বাধীন না। তারা পাকিস্তানের মতো যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সেনাবাহিনী প্রধানের কাছ থেকে তারা একটা ছাড়পত্র নিতে হবে যে হ্যাঁ এটা করা যায়। আর ভালো দিকটা হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে সেনাবাহিনীকে গুম, খুন এবং জুড়ে হত্যাকাণ্ড ব্যবহার করেছিল, এইভাবে কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আর ব্যবহার করতে পারবে না।
এবং সেনাবাহিনী ব্যবহার করতে না পারলে পুলিশকেও ব্যবহার করতে পারবে না। তো এই গেল দুইটা দিক। তিনি আরো লিখেছেন যে বিগত 1 বছরে বাংলাদেশ অনেক উত্থান পতনের ভিতর দিয়ে গিয়েছে, কিন্তু আমি এই সপ্তাহের মতো এত গুমট এবং এত অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি আমি আর দেখিনি। অথচ ভেবেছিলাম জুলাই ঘোষণাপত্রে ঐক্যমত্য এবং নির্বাচনের টাইমলাইন ঘোষণার পর রাজনৈতিক দলগুলো একটি সেটেলমেন্টে পৌঁছেছে এবং আমরা আমাদের প্রধান সংকটগুলো অতিক্রম করেছি। ফলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে আপার হাউস, পিআর, নির্বাচনের পথ নকশা, জুলাই সনদ কিংবা গণভোট বা গণপরিষদ বোর্ড ইত্যাদি প্রশ্নে নিজেদের মধ্যে সবাই ছাড় দিয়ে একটা সেটেলমেন্টে পৌঁছানো। এলিট, পাওয়ার গ্রুপ এবং বিভিন্ন পক্ষদের নতুন অ্যালাইনমেন্টে শেখ হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে। এই সময় আমাদের সামরিক হস্তক্ষেপ মুক্ত একটি রাজনৈতিক বন্দোবস্ত স্থাপনের জন্য অত্যন্ত সতর্ক থাকতে হবে। খেয়াল রাখবেন, কোনো কিছুই অটো হয় নাই, সবকিছু অর্জন করতে হয়। স্বাধীনতা অর্জনের চেয়ে ধরে রাখা বেশি কঠিন। তো দর্শক, বুঝতেই পারছেন যে জিয়া হাসান অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন যে এই 1 সপ্তাহ ধরে এমন গুমট ভাব তিনি তার লাইফে আগে দেখেননি। মানে কেউ কিছু বলতেছে না, সেনাবাহিনী কিছু বলতেছে না, সবাই কিছু বলতেছে না, কিন্তু এটা গুমট ভাব, অস্বস্তিকর ভাব। এবং এর ভিতরে সেনাপ্রধান দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে। আপনারা জানেন যে নিয়ে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, কারণ পরিস্থিতি এসব গুঞ্জন তৈরি করে। কিন্তু আগে তো ছড়ায়নি, আগে তো ডক্টর ইউনূসের সঙ্গে বহুবার সেনাপ্রধান দেখা করেছেন, তখন তো গুজব ছড়ায়নি, কিন্তু এখন ছড়িয়ে গিয়েছে কি জন্য? গতকাল সকাল 11টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমাদের বাসভবনে যান, একটি বৈঠক করেন এবং তারপরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা। এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে। কারণ একই সঙ্গে সেনাপ্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান গেলেন ডক্টর ইউনূসের বাসায়। এবং কোনো মতেই এটা কাকতালীয় হতে পারে না। হয়তোবা সেনাপ্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে যে যেটা টের পেয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউনূসের কাছে ইনফর্ম করার জন্য। এবং আমার এরকম ভাবার কারণ কি জানেন? আপনাদের খেয়াল আছে যে 1/11 কিন্তু এভাবে হয়েছিল। 1/11 সময় আপনারা দেখেছেন যে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ জামাতে লোকদেরকে পিটিয়ে হত্যা করেছে, আইন শৃঙ্খলা খারাপ, বাসে আগুন, রাস্তাঘাটে বিশৃঙ্খলা। তখন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ তিনি গিয়ে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিনকে বলেছেন যে আপনি ক্ষমতা ছেড়ে দিন, আপনি পারবেন না। এবং তারপরে কিন্তু এই ফখরুদ্দিন মুহিউদ্দিন সরকার আসে এবং 1/11 হয়। তো এখনো কিন্তু সেম সিচুয়েশন, চারিদিকে মারামারি, হানাহানি, বিপিনের মার খেলো, তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল, চট্টগ্রামে গন্ডগোল, সব জায়গায় এরকম গন্ডগোল। তো এখন যদি একটা দুর্বল সরকার, ইউনূস সরকারটা দুর্বল সরকার, আজকে কিন্তু জামাতের নেতারাও বলেছে যে এই সরকার হাল ছেড়ে দিয়েছে, কোনো কিছু ঠিকমতো চলতেছে না। তো এমন অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ, আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন, আপনাকে আমরা চাই না, সরকারকে চাপ দেয়, সরকার তো পদত্যাগ করতে বাধ্য হবে, তাই না? তো এই কারণেই শুধু আমারই না, অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে। তবে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে। তারপর জানেন যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় দিবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কারা কারা হবে, কিভাবে হবে, মেয়াদ কতকাল এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতার ভিত্তিতে হবেন ইত্যাদি। তো হয়তোবা জেনারেল ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমন ভাবে করুন যাতে এই ইউনূস সরকার নির্বাচনের জন্য সময় না থাকে, যাতে অন্য একজনের অধীনে 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ইউনূস সেই সরকারের কাছে ক্ষমতা ন্যস্ত করতে বাধ্য হয়। এরকম একটা কথা তিনি বলতে পারেন। এবং অনেকে বলতেছেন যে সেনাপ্রধান কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া, কিন্তু তিনি দেখা করেছেন যেভাবে তিনি করেছেন, কারণ সরকারের তো আসলে সেনাপ্রধানের উপর কন্ট্রোল নাই, এটা তো আপনারা সবাই জানেন। আপনারা এও জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান পদে বসাতে। যে কথা সেই কাজ। এই খবরটার পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি,
তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশপত্র প্রেরণ করলেন ডক্টর ইউনূসের অফিসে। এখন ইউনূস সাইন দিলেই কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন। কিন্তু সেই সুপারিশপত্র টানা 1 মাস ধরে ডক্টর ইউনূসের অফিসে পড়ে রইল, তিনি সাইন করলেন না। তখন জেনারেল ওয়াকারের বুঝতে বাকি রইল না যে আসলে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক। তো জেনারেল ওয়াকার পারলেন না কামরুল হাসানকে তার পদ থেকে সরিয়ে দিতে, এবং এই ভিতরেই একটা লেটার ইস্যু হলো সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এবং সেই বরখাস্তের যে পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সইয়ের জন্য। কারণ সেনাপ্রধানকে পদ থেকে সরাতে হলে রাষ্ট্রপতির সই প্রয়োজন হয়, এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে এটা লিক হয়ে গেল যখন, তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বলল যে না, আপনারা সেনাপ্রধানকে সরাতে পারবেন না। তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে। না হলে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি, আমাকে সরকার চায় না, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। বাট শেষ পর্যন্ত সরকারের সেই উদ্বেগ সফল হয়নি, সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন। এখন সেই থেকেই সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো না। এখন আজকে আরেকটা বিষয় নিয়ে আমি মনে করি প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান আলাপ হতে পারে। সেটা হচ্ছে কি, যে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্টটা শেখ হাসিনার গুম খুন বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্ট, সেই রিপোর্টে 72 জন সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা গণহত্যা গুম খুনের সঙ্গে জড়িত। এখন যখন বাংলাদেশ সরকারের যে গুম খুন কমিশন তারা তদন্ত শুরু করলো, এবং তারা এর জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাইলো এবং ক্যান্টনমেন্টের অভ্যন্তরে প্রবেশাধিকার চাইলো, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে কোনো সহযোগিতাই করা হলো না। চরম অসহযোগিতা করলো যাতে এই গুম খুন কমিশন এই মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে না পারে এবং এই অভিযুক্ত 72 সেনা কর্মকর্তার বিষয়ে কোনো ব্যবস্থা নিতে না পারে। তো এরকম অসহযোগিতা এরপরে আসলে সরকার নড়ে চড়ে বসলো। এরপর সরকার ওয়াকারুজ্জামানকে বলল যে ঠিক আছে, দেখো 72 জন, অনেকের বিরুদ্ধে আছে সামান্য একটা মার্ডার, অনেকের বিরুদ্ধে আছে যে গুম খুনের সহযোগিতা, ঠিক আছে, এই ছোট ছোট অপরাধ বাদে দিলাম, কিন্তু স্পেসিফিক্যালি 22 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, এবং এই 22 জনের ভিতরে কিন্তু 1 জন গ্রেপ্তার আর বাকি 5 জন পলাতক, এখনো 16 জন ক্যান্টনমেন্টে আছে। তাহলে এই 16 জনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতেই হবে, এবং এটা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক স্বীকৃত। যে 72 জনের লিস্ট দিছে, 72 জন বাদ অন্তত এই 16 জনকে বিচারের আওতায় আনার জন্য প্লিজ আমাদেরকে সহযোগিতা করো। তখন জেনারেল ওয়াকারের সঙ্গে সরকারের সমঝোতা হয় যে ঠিক আছে, আমরা তাহলে এদের বিচারের ব্যবস্থা করব। এখন যেহেতু এরা অপরাধী হলেও দীর্ঘদিন ধরে জেনারেল ওয়াকারের সহকর্মী, কাজেই ওয়াকারের ওদের ভিতরে সিম্পিথি আছে, এটা সত্য কথা, এবং এই কারণে এদের বিচার কিভাবে হতে পারে বা এরা যাতে ন্যায় বিচার পায়, এরা যাতে আইনি লড়াই করতে পারে, যাতে কোনো অবিচারের শিকার না হয়, এবং যাতে বিচারটা তথ্য প্রমাণ সাপেক্ষে হয়, এই কারণেই হয়তো সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন, কথা বলেছেন, যাতে তার কলিগরা ন্যায় বিচার পায়। এখন তো বলতেই পারেন যে নৈতিকভাবে তা দেখা করা ঠিক হয়েছে কিনা, তিনি তার অপরাধী কলিগদের বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ করতে যেতে পারেন কিনা আমি জানি না কি কথা হয়েছে, তবে যদি তাই হয়ে থাকে তাহলে বলবো যে এটা নৈতিকভাবে করা ঠিক হয়নি। এবং যখন ওয়াকার দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে, সে একই সময়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। আমরা যে জানতে পেরেছি সেটা হচ্ছে যে ভিপি নূরকে যে মার দিল সেনাবাহিনী, এতে ডক্টর ইউনূস খুবই ক্ষুব্ধ, এবং সরকার কথা দিয়েছেন যে নূরের উপর যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন, এবং এই কারণেই ডক্টর ইউনূস ডাক দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে, এবং তার সঙ্গে কথা বলেছেন যে কেন হামলা হলো, কি হামলা হলো, কারা কারা জড়িত, সে বিষয় তদন্তে সহযোগিতা করার জন্যই ডক্টর ইউনূস এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে ডেকেছেন। তবে দর্শক, জেনারেল ওয়াকার যেই কারণে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে কেন, পরিস্থিতি কিন্তু ভালো না, পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই অস্থির, যে কোনো সময় কিন্তু
কিছু একটা ঘটে যেতে পারে। তার একটা আলামত দিয়ে আমি, আপনি জানেন যে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন স্যার স্বামী, তিনি জেনারেল ওয়াকারের খুবই বিশ্বস্ত। ওয়াকার তাকে আপা ছোটর মতো জানে, স্বামীও কিন্তু ওয়াকারকে বড় ভাই হিসেবে মান্য করে। সেই স্বামী এখন তাকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, কি লিখেছে আমি একটু দেখাই, যে 4 তারকা জেনারেল সাহেব কোথাও যাবেন না। 4 তারকা মানে ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে একমাত্র ওয়াকারই আছেন যিনি 4টা স্টার ক্যারি করেন। তো স্বামী লিখেছেন যে 4 তারকা জেনারেল সাহেব কোথাও যাবেন না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণ আনুগত্য রয়েছে তার প্রতি। এবং স্বামী সরকারকে বলতেছেন, আপনাদের সেই সামর্থ্য নেই যে বাংলাদেশ সেনাবাহিনীর কোন 1, 2, 3 তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন। স্বামী সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে, যে সরকারের অধীনে সেনাবাহিনী, সেই সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনাদের সেই সামর্থ্য নেই যে সেনাবাহিনীর কোন 1, 2, 3 তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন। এবং বর্তমানে যারাই সেনাবাহিনীর বিভিন্ন পদে আছে তারা সবাই নিজ যোগ্যতা বলেই স্বপদে নিষ্ঠার সঙ্গে প্রজাতন্ত্রের প্রতি তাদের কর্তব্য পালন করতেছেন। অতিরিক্ত স্বপ্নদোষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মানে জুলকারনাইন স্বামী একদম পুরোপুরি সরকারকে ইনসাল্ট করছেন এবং চ্যালেঞ্জ করতেছেন যে পারলে ওয়াকারকে সরিয়ে দেখান আপনাদের হিম্মত কত। এবং এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আসলে সেনাবাহিনীর উপর সরকারের বিন্দু মাত্র কন্ট্রোল নাই। জেনারেল ওয়াকার যদিও সামরিক শাসন জারি করবেন না বা জেনারেল ওয়াকার নিজে ক্ষমতা নিবেন না, কিন্তু তিনি স্বতন্ত্রভাবে থেকেই সেনাবাহিনীর উপর একটা পূর্ণ কন্ট্রোল রাখবেন এবং ক্যান্টনমেন্টে তিনি সরকারের খবরদারি করতে দিবেন না এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ক্যান্টনমেন্টে ঢুকতে দিবেন না। আজ আমরা দেখতেছি একটা বিশাল ব্যবধান। এখন দেশে যদি অস্থিরতা হতেই থাকে তাহলে এক সময় সেনাবাহিনী যদি কঠিনটা পদক্ষেপ নিয়ে নেয় তখন কি করবেন? আমি আশা করি এরকম কিছু ঘটবে না, বাট কিছুই বলা যায় না, যে অস্থির সময় অনেক কিছুই হতে পারে। এবং আমি মনে করি যে প্রধান বিচারপতির সঙ্গে জেনারেল ওয়াকারের দেখার যে বিষয় হোক না কেন, যদি এটা বাদও দেই, বর্তমানে পরিস্থিতি এমনও ভালো না, পরিস্থিতি খুবই খারাপ, যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব, এই দূরত্বের কারণে হয়তো একটা ব্যতিক্রম কিছু ঘটলেও ঘটতে পারে, বাট না ঘটুক এটাই আমরা চাই। গতকাল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেখানে গোসা করে সেনাবাহিনী আসেনি, পুলিশ চেষ্টা করেছে গণ অধিকার পরিষদের কর্মীদের প্রতিহত করে যতটুকু সম্ভব। এবং আজকে আরেকটু পরেই ডক্টর ইউনূসের সঙ্গে মিটিং এ বসবেন বিএনপি, জামাত, এনসিপি। সেখানে ডক্টর ইউনূস এই রাজনৈতিক দলগুলোর মনোভাব বোঝার চেষ্টা করবেন যে সেনাবাহিনী প্রশ্নে দলগুলোর অবস্থান কি, জাতীয় পার্টি প্রশ্নে দলগুলোর অবস্থান কি এবং নির্বাচন প্রশ্নে দলগুলোর অবস্থান কি। আমি মনে করি সবচেয়ে জটিল বিষয় হচ্ছে নির্বাচন প্রশ্নে দলগুলো কি ভাবছে। তো এই হলো গিয়ে মোটামুটি খবর। ভিপিনুর মোটামুটি সংখ্যামুক্ত 7 দিন পরে রিলিজ করা হবে ডক্টর বলেছেন। এখন দর্শক, একটা কঠিন রাজনৈতিক গোলযোগের আবর্তে আমরা জড়িয়ে গিয়েছি। যখন নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখন ভারত কিন্তু এটা মেনে নিয়েছিল, কারণ কোনো উপায় ছিল না। বাংলাদেশকে দখলে রাখতে ভারতের একমাত্র অস্ত্র হচ্ছে আওয়ামী লীগ। এখন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, তাই ভারত চাচ্ছে যে মোটামুটি আপাতত আওয়ামী লীগকে নর্মালাইজ করে পরবর্তীতে সুই হয়ে ঢুকে ঠাল হয়ে ওঠা। এবং এই কারণেই আপাতত ভারতের শেষ ভরসা হচ্ছে জাতীয় পার্টি। ভারত চায় যে জাতীয় পার্টি যেভাবেই হোক সংসদে প্রধান বিরোধী দল হোক, হতে পারে আসন 20টা, 30টা, 40টা, বা তাকে প্রধান বিরোধী দল হতে হবে। এই কারণে ভারত চায় জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তারা 300টা আসনে প্রার্থী দিক। আপনারা জানেন যে জাতীয় পার্টি ছোট দল, ভাঙতে ভাঙতে এখন অবস্থা নিঃশেষ, কিন্তু তারা রংপুরের কিছু আসনে প্রার্থী দিবে আর বাকি সব আসনে আওয়ামী লীগের 2nd গ্রেডের বা 3rd গ্রেডের যাদের এখনো ক্লিন ইমেজ আছে তারা দাঁড়াবে এবং তারা দাঁড়িয়ে ওই এলাকার আওয়ামী লীগের ভোট ব্যাংকটা কাজে লাগাবে। এবং যারা যারা পারবে না তারা স্বতন্ত্র থেকে নির্বাচন করলেও হবে। আপনারা জানেন যে যদি স্বতন্ত্র জিতে, যেমন স্বতন্ত্র 20টা 30টা আসন পেল, তারা একত্র হয়ে একটা দলকে সাপোর্ট করলো,
প্রধান বিরোধী দল বানানোর জন্য, তখন সে প্রধান বিরোধী দল হয়ে যাবে। এইরকম করে ভারতের প্ল্যান হচ্ছে জাতীয় পার্টিকে যেভাবেই হোক প্রধান বিরোধী দল এস্টাবলিশ করা এবং পিছনে আওয়ামী লীগকে রাখা। এবং ভারত মনে করতেছে এই যে জুলাই মাসের একটা দগদগে ক্ষত, এত লোকের মৃত্যু, এগুলো আসলে সময়ের পরিক্রমায় মানুষ ভুলে যাবে। এটা সত্য, এটা বাস্তব। যেমন 71 সালে কিন্তু এর চেয়ে বড় হত্যাকাণ্ড হয়েছিল, পাকিস্তানিরা করেছিল, আমরা কিন্তু মনে রাখিনি। এটাই বাস্তব। যেমন মনে করেন যে আপনার আত্মীয় স্বজন মারা গেলে কয়দিন শোক থাকে আর। তো সময়ের পরিক্রমায় আস্তে আস্তে সবকিছু নর্মালাইজ হয়ে যায়। ভারত সেই সময়ের জন্য ওয়েট করতেছে। আপাতত জাতীয় পার্টিকে দিয়ে অ্যাটলিস্ট প্রধান বিরোধী দল বানিয়ে সংসদের ভিতর একটা ভয়েস তৈরি করা, এটা হচ্ছে ভারতের প্রাথমিক লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণে তারা কাজ করে যাচ্ছে। অবশ্যই আমি বলেছি যে জামাত নির্বাচনে যাবে না এবং জামাত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে চরমোনায়ের দল, এই দলগুলোকে ম্যানেজ করে ফেলেছে এবং তারা নির্বাচনে জোট করবে। জোট মানে হচ্ছে এই আসনে যে প্রার্থী দিবে ওই আসনে সে প্রার্থী দিবে না। এভাবে তারা এক হয়ে বিএনপির বিরুদ্ধে একটা শক্ত অবস্থানে যাবে এবং তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করবে না। একটু আগে দেখলাম আমি এই চ্যানেল 24-এ জামাত ইসলাম বলতেছে যে আমরা শুধু পিআর চাই না, পিআর ছাড়া পুরনো পদ্ধতি নির্বাচন হলে আমরা সেই নির্বাচন প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত, আমরা নির্বাচন প্রতিহত করব, বানচাল করব। এক ধরনের হুমকি, কিন্তু যারা হুমকি দিয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে আছে অন্যান্য ইসলামী দল, চরমোনায়ের দল, এনসিপি এবং গণ অধিকার পরিষদ বিপিনুরের। দেখেন তো, তাহলে এই জাতীয় পার্টির বিরুদ্ধে নূরকে লেলিয়ে দিয়েছে জামাত, কোনো সন্দেহ নাই। কারণ জামাতের চিন্তা হলো যে যদি আমরা চূড়ান্ত পর্যায়ে নির্বাচন বানচাল করার জন্য আন্দোলন করি, তখন হয়তো বিএনপি ভারতের সহায়তায় জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়ে ঠিক আওয়ামী লীগের মতো এই নির্বাচনের বৈধতা নিয়ে হাজির হবে, যেটা আমরা হতে দেব না। এই কারণে জাতীয় পার্টিকে আগাম নিষিদ্ধ করার জন্য বিপিনুরকে দিয়ে একটা ইস্যু তৈরি করালো। যদিও জন্য সেনাবাহিনী দায়ী, তারা বিপিনুরকে ভয় না পিটালেও পারত, তারা পরিকল্পিত হয়ে পিটিয়েছে, আমি গত ভিডিওতে বলেছি। সেটা হচ্ছে শিক্ষা দেওয়া, যে গুরুকে পিটিয়ে অন্যদেরকে শিক্ষা দেওয়া, সেনাবাহিনী কত শক্তিশালী। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে বিকেলে ডক্টর ইউনূস বিএনপি, জামাত, এনসিপি কে জিজ্ঞেস করবেন জাতীয় পার্টির সঙ্গে তাদের মনোভাব কি। আমি মনে করি যে জিজ্ঞেস করলেও জাতীয় পার্টিকে আসলে নিষিদ্ধ করা এত সহজ হবে না। এর দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে জোট করা কোনো অন্যায় না। আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট করেছে, এটা কিন্তু কোনো অন্যায় না, এটা সাংবিধানিক ভাবে কিন্তু তাদের স্বীকৃত অধিকার। দ্বিতীয়ত, শেখ হাসিনা যখন জুলাই মাসে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ছাত্রদেরকে গণহত্যা করার বিষয়ে, তখন কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। ইনু মেনন এরা গিয়েছে, জাতীয় পার্টি কিন্তু যায়নি। আর দ্বিতীয়ত, ঢাকা শহরের ভিতরে জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে হাসিনার সঙ্গে নানকের একটা ফোন আলাপ ফাঁস, সেখানে নানক বলেছিলেন যে সেন্ট্রি কমিশন থেকে বাড়াবাড়ি করতেছে, সে মোহাম্মদপুরের সেন্ট্রি কমিশনার, ওকে কিছু বললে তো জাতীয় পার্টি রাগ করবে। তখন হাসিনা বলেছিল জাতীয় পার্টি তো জিন্দালাস, শুনেছেন তো। তো এরকম আছে। দ্বিতীয়ত, নির্ভয়া দেশে যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়া হয়, তখন জাতিসংঘ এবং ভারত এর সমালোচনা করেছে। ভারত বাদে দিলাম, জাতিসংঘ সমালোচনা করছে। তারা বলেছে যে যে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এখন তারপরে যদি আবার একটা ছোট দল জাতীয় পার্টি, যার ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই, তাকেও নিষিদ্ধ করা হয়, এটা বহির্বিশ্বের কাছে খুব একটা খারাপ বার্তা যাবে। এই কারণেই জাতীয় পার্টিকে আসলে নিষিদ্ধ করার কোনো ওয়ে নাই। এবং আরেকটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে যে নূর গিয়েছে জাতীয় পার্টির অফিসে মানববন্ধন করতে, বা জাতীয় পার্টি বলতেছে হামলা করতে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া, সেনাবাহিনী কিছু লোক অন্যায়ভাবে নূরকে মেরে আহত করেছে, হসপিটালে আছে। তারপরের দিন আবার জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হলো। এখন আইনি দৃষ্টিতে এটা জাতীয় পার্টির অন্যায়টা কি? কোনো অন্যায় নেই। জাতীয় পার্টি ভিকটিম, নির্যাতনের শিকার। যদিও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে এই জাতীয় পার্টি 1982 সালে, 1990 সালে জাতির সঙ্গে বেইমানি করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষে ছিল, সুতরাং তাদেরকে নিষিদ্ধ করার বিষয়ের আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে। কিন্তু বিষয়টি এত সহজ হবে না বলেই আমার বিশ্বাস। এখন প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টি বিষয়ে আজকে যখন প্রধান উপদেষ্টা তিনটা দলকে জিজ্ঞেস করবে, তখন কার অবস্থান কি হবে?
দেখুন সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে বিএনপি। যখন বিএনপি জিজ্ঞেস করবে জাতীয় পার্টি তুমি নিষিদ্ধ চাও কিনা, বিএনপি হ্যাঁও বলতে পারবে না, নাও বলতে পারবে না। হ্যাঁ বলতে পারবে না কেন? সেটা হচ্ছে যে একটা বড় দল হিসাবে তারা আসলে জাতীয় পার্টি আমি নিষিদ্ধ চাই এটা সরাসরি বলতে পারে না, মন থেকে চাইলেও সরাসরি বলতে পারে না, কারণ এটা ভালো দেখায় না। এটা ইতিহাসে একটা খারাপ নজির হয়ে থাকে, যে একই কারণে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের সময় চুপ করেছিল। না বলতে পারবে না এই কারণে যে দেখুন বিএনপি চিন্তা করতেছিল যে এই রুবিন ফারহানা, এই ফজলুর রহমান, এদেরকে দিয়ে ক্রমাগত কথা বলিয়ে আসলে তারা আওয়ামী লীগের ভোটগুলি তাদের ভোট ব্যাংকে টানবে। যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের ভোটাররা তো আছে, কাজে একটু প্রগতিশীলতা, একটু নীতি কথা এগুলো বলে তারা আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে ভরবে। কিন্তু এখন যদি ভারতের সহযোগিতায় এবং আওয়ামী লীগের সমর্থনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগ বলে দেয় যে আমাদের ভোটাররা তোমরা জাতীয় পার্টিকে ভোট দাও, তাহলে তো বিএনপির সেই আশায় ঘুরে গেল। কাজেই বিএনপি বলবে না জাতীয় পার্টি নিষিদ্ধ করো, কিন্তু বিএনপি মনে মনে চায় জাতীয় পার্টি নিষিদ্ধ হোক। এই গেল এক। এবং জামাত ইসলাম ও এনসিপি তারা সরাসরি বলবে হ্যাঁ স্বৈরাচারের দোষর, এদেরকে নিষিদ্ধ করো। কিন্তু তারপরেও নিষিদ্ধ করা কিন্তু এত সহজ হবে না, কারণ এখানে সেনাবাহিনী একটা ফ্যাক্টর। এখন সেনাবাহিনী চায় জাতীয় পার্টি নির্বাচন করুক, ভারতও চায়, কিন্তু দুইজনের হিসাব নিকাশ ভিন্ন। ভারতের হিসাব নিকাশ হচ্ছে যে জাতীয় পার্টিকে ম্যানেজ করা সহজ, যা বলাই যা করাই তাই বলে তাই করে, সুতরাং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে আপাতত আমরা বসাই। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চিন্তা করতেছে যে দেশটা খুবই খারাপ অবস্থায় আছে, একটা নির্বাচন হোক, কেউ কোনো ঝামেলা না করুক, নির্বাচন হয়ে গেলে বিএনপি জামাত যেই ক্ষমতায় আসুক ক্ষমতা নিয়ে নিক, আমরা সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাই, আর এগুলো ভালো লাগে না। জাতীয় পার্টি তো এগুলো ক্ষমতা আসতে পারবে না, তার কটা শুনি পাবে। তো এই হচ্ছে ওয়াকারুজ্জামান চিন্তা ভাবনা। ওয়াকারুজ্জামান চিন্তা আমরা সম্মান করি, আর ভারত তাদের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। এখন করণীয় কি? করণীয় হচ্ছে একটাই, জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। দেখুন এই জুলাই গণ আন্দোলনে সাধারণ ছাত্র, মজুর, কৃষক, শ্রমিক, এনসিপি, বিএনপি, জামাত সবার ভূমিকা ছিল, কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমাদের যে জুলাইয়ের স্পিরিটটা এটা আমাদের ভিতরে আর নাই, এই মতৈক্যটা নাই, আমাদের ভিতরে ভয়ঙ্কর বিভেদ। এখন দেখেন জামাত বিএনপি কে বিন্দু মাত্র বিশ্বাস করতেছে না। আমি তো বলেছি আগের ভিডিওতে যে বিএনপি এবং জামাত এক হয়ে আলোচনা করেছিল প্রায় 2 ঘন্টা। আলোচনা একদম খুব খারাপ অবস্থা শেষ হয়েছে, এবং পরবর্তী কোন আলোচনা বসবে কিনা সেই ডেটও তারা দেয়নি। জামাতের কথা হচ্ছে নির্বাচন হতে দিব না ইয়ার ছাড়া, বিএনপি বলতেছে পাল্লে ঠেকাইছে। এখন জামাত চিন্তা করতেছে জাতীয় পার্টিকে নিয়ে হয়তো বিএনপি নির্বাচন করবে, জাতীয় পার্টি অনেক আসন পেতে পারবে, আওয়ামী লীগ সাপোর্ট দেয়, তো হতে পারে, এই কারণে এই অবস্থা। কিন্তু ন্যূনতম যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা আসলে নাই, এই বিশ্বাসটা অর্জন করতে হবে। আজকের মিটিং এ আমি বলেছি গতকালকে ভিডিওতে, আজকে মিটিং অনেক বিষয় নির্ভর করছে। আজকের মিটিং নির্ভর করছে যে বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না। আজকের মিটিং নির্ভর করছে যে বাংলাদেশে এই পরিস্থিতি কতদিন গড়াবে, এই যে এই আনসার্টেনিটি এটা কতদিন স্থায়ী হবে। আজকের মিটিং নির্ভর করছে যে ইউনিট সরকার আসলে সম্মানজনকভাবে বিদায় নিতে পারবে কিনা। অনেক গুরুত্বপূর্ণ মিটিং। আমি মনে করি যে এই সময়ে জাতীয় পার্টি কোনো ফ্যাক্টরি না ভাই, এইটা একটা দল হলো, এদের রংপুরে এখন কোনো অবস্থান নাই। যদি বিএনপি এবং জামাত ইসলাম, এনসিপি, চরমোনাই যা যা সব নিয়ে জোট করুক, সমস্যা নেই, শক্তিশালী দুটো দল হোক, দুটো জোট হোক। আর বিএনপি যদি এই যে জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, আসম আব্দুর রব এদেরকে নিয়ে জোট করে তাও করুক, সমস্যা নেই। দুটা দল তারা মুখোমুখি দাঁড়িয়ে যাক এবং তারা নির্বাচনে অংশ নিক। জামাত ইসলাম সহ অন্যান্যরা অনেক চেষ্টা করতেছে ডক্টর ইউনূসকে চাপ দেওয়ার জন্য যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন না, কিন্তু ডক্টর ইউনূস ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন দিতে অনর, কারণ ইউনূস সরকারের আর ভালো লাগে না। ডক্টর ইউনূস খুবই বিরক্ত। ইউনূস বলতেছেন যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যে কোনো মূল্যে নির্বাচন হবে। এই কারণে এতদিন যারা ইউনূসের প্রশংসা করত তারা এখন ইউনূসের সমালোচনা করে, কারণ ইউনূস নির্বাচন চায়। সুতরাং নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হওয়া লাগবেই প্রথমার্ধে, এবং এতে যত আলোচনা হোক যা হোক বিএনপিকেও ছাড় দিতে হবে, জামাতকেও ছাড় দিতে হবে। ছাড় দিয়ে সেই নির্বাচনে যদি দুই দল মুখোমুখি দাঁড়িয়ে যায় এবং নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু এই জাতীয় পার্টির কোনো ভূমিকাই আর নির্বাচনে থাকবে না। এবং আমি মনে করি সেই নির্বাচন হতে হবে পুরাতন পদ্ধতিতে, ফার্স্ট পাস্ট দা পোস্ট পদ্ধতিতে। আর যদি পিআর হয় তাহলে পিআর হবে ও জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আরেকটা ক্ষেত্র, অন্তত এই নির্বাচনে।
এরপরে আলোচনা চলতে পারে। এই নির্বাচনটা শেষ নির্বাচন না, সামনে আরো বহুত নির্বাচন আসবে। সুতরাং আমি মনে করি যে এখন ঐক্যের সময়। জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। জাতীয় পার্টি এমন বড় কোনো ইস্যু না যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যাবে না। শুধু একটা কথাই হচ্ছে যে এই নির্বাচন হতেই হবে। আর যদি নির্বাচন না হয়, দর্শক আমি জানি না দেশের পরিস্থিতি কি হয়। নির্বাচন করতে না পারলে ডক্টর ইউনূস মাস্ট চলে যাবে, তার উপদেষ্টারা চলে যাবে। এনাফ এনাফ হয়েছে। এরপর কি হবে? এরপরে দেশটাতে সেনা শাসন হবে। কারণ স্বৈরাচার থেকে অন্তর্বর্তীকালীন সরকার, এখন এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে চলে যাওয়া উচিত গণতান্ত্রিক সরকারের কাছে। যদি নির্বাচন না হয় তাহলে কিভাবে আসবে গণতান্ত্রিক সরকার? আসবে না তো। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো হয় না। তাহলে ক্ষমতা নিয়ে নিবে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় তাহলে বাংলাদেশের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যে গণতান্ত্রিক যে স্পিড, এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। আমরা আবার একটি একনায়কতন্ত্রের ভিতরে পড়তে যাব। আপনারা জানেন যে সেনাবাহিনী ক্ষমতা নিলে ভারত চায়নার কিচ্ছু আসে যায় না, তারা সাধুবাদ জানাবে। আর আমেরিকা ট্রাম্প বাইডেনের মতো বহির্বিশ্ব নিয়ে তো ভাবে না। বাংলাদেশের সেনাবাহিনী এলো নাকি গণতন্ত্র এলো, কারো কিচ্ছু আসে যায় না। সুতরাং আহ্বান জানাবো বিএনপি জামাতকে যে হটকারি করবেন না।